বাংলাদেশে এটা খুব বেশি হয়। তো এই ফেব্রুয়ারি মাসকে কেন্দ্র করে আওয়ামী লীগ, আপনি তাদেরকে পলাতক বলবেন, নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের আব্বা বলবেন, অথবা বাংলাদেশ অভিশপ্ত শেখ পরিবার, সেই শেখ পরিবারের নিয়ন্ত্রণাধীন একটি অশুভ শক্তি, আপনি যাই বলেন না কেন। বাস্তবতা হলো যে আমাদের বাংলাদেশের আনাচে কানাচে, পরতে পরতে, মাঠে ঘাটে পথে সব জায়গাতেই আওয়ামী লীগে ভরা। শুধু আওয়ামী লীগ নয়, তাদের বন্ধু আছে, বান্ধব আছে, শুভানুধ্যায়ী আছে, এবং সব মিলিয়ে সারা দেশ গিজগিজ গিজগিজ করছে। এবং তারা যে মতাদর্শ, সেই মতাদর্শ অনেকে বিশ্বাস করেন, আবার অনেকে মতাদর্শের বিরোধিতা করেন। তারা যে অপকর্মগুলো করেন, সেই অপকর্মগুলো অনেকে ঘৃণা করেন, আবার সেই অপকর্মগুলো অনেকে পছন্দ করেন। এবং সেই অপকর্মগুলো ভোগ করার জন্য এখন মানুষের মধ্যে, একটা বিশেষ শক্তিশালী শ্রেণীর মধ্যে রীতিমতো মারামারি কাটাকাটি শুরু হয়ে গিয়েছে। তো কাজেই সেই আওয়ামী লীগ এই ফেব্রুয়ারি মাসকে কেন্দ্র করে অনেকগুলো রাজনৈতিক কর্মসূচি দিয়েছে। লিফলেট বিতরণ, বিক্ষোভ মিছিল, এবং সর্বশেষ তারা হরতাল ডাকবে বলে তারা হুমকি দিয়েছে। এর বাইরে আবার এই ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের বৃহত্তম দল বিএনপি, তারাও কিন্তু তাদের কিছু কর্মসূচি ঘোষণা করেছে। কারণ হলো তারা স্পষ্ট বুঝতে পারছে যে তাদের রাজনৈতিক শক্তি জানান দিতে হবে এবং রাজনীতির উপর নির্ভর করে তাদেরকে এগোতে হবে। এখানে কোনো অবস্থাতেই তারা যত সহজে ক্ষমতা আসার চিন্তা করেছিল সেপ্টেম্বর অক্টোবর মাসে, তো সেই সেপ্টেম্বর অক্টোবর মাসে তাদের সেই চিন্তা এখন তারা করছে না। তারা মনে করছে যে তত্ত্বাবধায়ক সরকারের দাবি, তাদের যে পুরনো দাবি, এই দাবি নতুন করে আবার আনতে হবে। এবং এখনকার যে অন্তর্বর্তীকালীন সরকার, এটি তত্ত্বাবধায়ক সরকারের আদলে নেই। এটি এখন কিংস পার্টি তৈরি করা থেকে শুরু করে যারা মূলধারার গণতান্ত্রিক শক্তি, তাদের অনেকের নিকট অবিশ্বাসের এবং ভয়ের বস্তুতে পরিণত হয়েছে। বিএনপি সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছেন, তারা অনেকেই ভাবছেন যে এই দলটি, অর্থাৎ এখন যে কিংস পার্টিগুলো তৈরি করা হচ্ছে, তাদেরকে ফ্রন্ট লাইনে আনার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কর্তা ব্যক্তিরা চেষ্টা তদবির চালিয়ে যাচ্ছেন। ফলে তাদের যে জনপ্রিয়তা, অর্থাৎ বিএনপির যে জনপ্রিয়তা, রাজনীতির যে গ্রহণযোগ্যতা এবং তাদের যে শক্তিমত্তা রয়েছে, এই জিনিসগুলো মাঠে প্রমাণ দেওয়ার জন্যে তারা কিছু কর্মসূচি এই ফেব্রুয়ারি মাসে রাখবে। আমি বিএনপির অনেক সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছি। তারা আজ থেকে ৩-৪ মাস আগে সরকারের উপর যখন তাদের প্রথম সন্দেহ হলো, তখন তারা অনেকে বলার চেষ্টা করছিল যে সরকারের কি বুদ্ধি-শুদ্ধি নাই? তারা কি জানে না যে বিএনপি তাদের কি করতে পারে? এবং তাদের আরও বক্তব্য ছিল যে যেখানে ছাত্রদের একটা সাধারণ হুমকি তারা মোকাবেলা করতে পারে না, আনসারদের একটা সাধারণ দাবি-দাওয়া তারা মোকাবেলা করতে পারে না, এবং সারা বাংলাদেশে যেখানে মব জাস্টিস থেকে শুরু করে আরও অনেক কিছু হচ্ছে, সেখানে বিএনপির মতো একটা বড় দল যদি রাস্তায় নামে, এই সরকার তো ১ ঘন্টাও টিকবে না। এখন ওই সময়টিতে যে নেতৃবৃন্দ এই কথাগুলো বলেছেন, এখন ৩-৪ মাস পরে এসে অবস্থা এমন হয়ে গেছে যে আসলে বিএনপির যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে রাস্তায় নামতে হবে। আর সরকারের যারা কর্তা ব্যক্তি, তারা মনে হচ্ছে যে বিএনপির সঙ্গে একটা কনফ্লিক্ট অ্যান্ড কন্ট্রাডিকশন তারা তৈরি করতে চাচ্ছে। এটা নিয়ে আগামীতে আরও ইন ডিটেইলস আলাপ করব। আজকের এই ভিডিওতে আলোচনা করব না। কেন করছে? পেছন থেকে কারা কলকাঠি নাড়ছে? এবং এটি কেন অনিবার্য হয়ে পড়েছে? সেটা ভিন্ন প্রসঙ্গ। তো এখন এই যে রাজনীতির যে একটা জটিল আবর্ত সৃষ্টি হয়েছে, সেই জটিল আবর্তে জামাতের সঙ্গে বিএনপির যে শত্রুতা, এটি বেড়ে গেছে। আর বৃহৎ দুটি দল এই মুহূর্তে বাংলাদেশে, জামাত এবং বিএনপি, তারা তাদের অবস্থান থেকে ছোট, ছোট রাজনৈতিক দলগুলো, ইসলামিক দলগুলো, তাদেরকে বন্ধু হিসেবে পাওয়ার জন্য রীতিমতো মরিয়া হয়ে উঠেছে। ১। ২ নম্বর হলো জামাত সরকারের সঙ্গে তাদের যে সম্পর্ক, তারপরে সচিবালয়ের সঙ্গে সম্পর্ক, ক্যান্টনমেন্টের সাথে তাদের যে সম্পর্ক, এই সম্পর্কগুলোকে ঝালাই করে আরও একটা শক্তিশালী অবস্থান তারা তৈরি করতে চাচ্ছেন। যার কারণে রিজভী সাহেবের মতো মানুষ এখন বলে ফেলেছেন যে সরকারের বেশ কয়েকটি মন্ত্রণালয়ের উপর জামাতের একছত্র আধিপত্য, এবং এই সরকার চালাচ্ছে জামাত। এরপরের কথা থাকে না। দ্বিতীয়ত, জামাত যে কাজগুলো করছেন সেটাকে আবার বিএনপি অনুসরণ করার চেষ্টা করছেন। তারা যদি মিস্টার এক্সকে টানেন বন্ধু হিসেবে, জামাত অমনি মিস্টার এক্সের কাছে গিয়ে বিএনপির লোকজন উপস্থিত হন। এই যে একটি ইঁদুর দৌড়। আর পর্দার আড়ালে যে কয়েকটি দল রয়েছে, এখনো দল হিসেবে তারা, মানে বিএনপির পরে যদি ধরেন দল হিসেবে, জনসংখ্যার দিক থেকে, জনপ্রিয়তার দিক থেকে, কিংবা এই দলের যে বড় বড় নেতা রয়েছেন তাদের যে ভারিক্কি, অ্যাকসেপ্টেন্স, মানে তাদেরকে দেখলেই নেতার মতো মনে হয়। তো এই দলগুলো এখন বিএনপির এবং জামাতের বাইরে আছেন আন্ডারওয়ার্ল্ডে। যেমন ধরুন জাতীয় পার্টি। আপনি যাই বলেন না কেন, জাতীয় পার্টিতে অন্তত ২০ জন প্রথম সারির নেতা রয়েছেন। ওই পর্যায়ের নেতা বিএনপিতে খুব অল্প আছেন। জামাতে একজনও নেই। আবার যদি ধরেন
হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, তারা সেই গত ৫০ বছর ধরে বাংলাদেশের জাতীয় নেতা এবং এদের সমপর্যায়ের নেতা বাংলাদেশে নাই বললেই চলে। আর আওয়ামী লীগে যারা আছেন তারা তো আছেনই। এখন এই পুরো যে আন্ডারওয়ার্ল্ডে যে দলগুলো রয়েছে, অর্থাৎ আওয়ামী লীগ আছে, জাতীয় পার্টি আছে, জাসদ ইনু আছে, তারপর রাশেদ খান মেনন সাহেবের ওয়ার্কার্স পার্টি আছে, দিলীপ বড়ুয়ার সাম্যবাদী দল আছে, এবং এর বাইরে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, তারা আন্ডারওয়ার্ল্ডে নেই। কমিউনিস্ট পার্টি এবং বাসদ, এই দুটো দল এখন যাকে বলা হয়, তারা কখনো আওয়ামী লীগের সঙ্গে কন্ট্রাডিকশনে যায়নি, আবার আওয়ামী লীগের দালাল হিসেবে তাদেরকে বলা যাবে না। এখন এই দলগুলোর সঙ্গে পর্দার আড়ালে বিভিন্ন গোয়েন্দা এজেন্সি তাদের যোগাযোগ হচ্ছে। তারপর সরকারের যে যোগাযোগ হচ্ছে না, আমি বুকে হাত দিয়ে কথা বলতে পারবো না। বিএনপির লোকদের হয়তো যোগাযোগ হচ্ছে, জামাতের লোকের সাথে যোগাযোগ হচ্ছে। আর এই যোগাযোগ করার জন্য ভারতীয় গোয়েন্দা সংস্থা, ভারত সরকার, তারা চেষ্টা চালাচ্ছে। এবং এই চেষ্টার প্রেক্ষিতে ২০২৫ সনের ফেব্রুয়ারি মাসে পুরো একটা ফেভারেবল পরিস্থিতি তৈরি করার জন্য আওয়ামী লীগ যে রাজনৈতিক কর্মসূচিতে যাচ্ছে, এবং সেই কর্মসূচির কন্টেম্পোরারি কর্মসূচি যদি বিএনপি দিয়ে বসে, তাহলে সত্যিকার অর্থে পুরো পরিস্থিতি মাঠে চলে আসবে। অর্থাৎ গণভবন কিংবা যমুনা কিংবা সচিবালয় কিংবা ক্যান্টনমেন্টে আর সিদ্ধান্তটা থাকবে না। দ্বিতীয়ত, বিএনপি এবং আওয়ামী লীগ যদি যুগপৎভাবে এই কর্মসূচিগুলো দেয়, এমনকি বিএনপি এবং আওয়ামী লীগের লোকজন মারামারিও করে, ছাত্রলীগের লোকদেরকে যদি ছাত্রদলের লোকজন পেটায়, কিংবা বিএনপির কোনো নেতার সঙ্গে আওয়ামী লীগের কোনো নেতার বিরোধ তৈরি হয়, তারপরেও পুরো পরিস্থিতি বিএনপি এবং আওয়ামী লীগের নিয়ন্ত্রণে থাকবে, এবং এখান থেকে সরকার, সমন্বয়ক, জামাত, তারা রীতিমতো নাজেহাল হবেন, অপদস্থ হবেন, অনুল্লেখ্য হয়ে পড়বেন, অগুরুত্বপূর্ণ হয়ে পড়বেন। বোঝার চেষ্টা করুন, বড় দুটো রয়্যাল বেঙ্গল টাইগার যুদ্ধ করছে, আর দুটো হরিণ যুদ্ধ করছে, কিংবা দুটো মুরগি যুদ্ধ করছে, দুটো তুলনামূলকভাবে অগুরুত্বপূর্ণ প্রাণী যুদ্ধ করছে, দুটো ছাগল যুদ্ধ করছে। এখন আপনি কি রয়্যাল বেঙ্গল টাইগারের যে ফাইট, ওটার জন্য অপেক্ষা করবেন, ওটা দেখবেন, ওটার প্রতি ইন্টারেস্ট হবে, নাকি মুরগি বা ছাগলের ফাইট দেখবেন? নিঃসন্দেহে রয়্যাল বেঙ্গল টাইগারের ফাইট দেখবেন। এবং রয়্যাল বেঙ্গল টাইগার যেখানে ফাইট শুরু করে, মারামারি, কাটাকাটি যা কিছু শুরু করে, ওর ধারের কাছে